রাজধানীতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, এনইআরআই এর ত্রুটি সংশোধন চলছে জানিয়েছেন ফয়েজ আহমদ। ফার্মগেটের তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে আজ। ইসিতে আপিল করা যাবে কাল থেকে। আওয়ামী লীগের নির্বাচনে আসার প্রশ্ন অবান্তর বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। সরবরাহ ঘাটতির কারণে বাজারে এলপিজির সংকট দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। 15 দিনের মধ্যে সংকট অবসানের আশা এলপিজি অপারেটরদের। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনে আইসিসিকে বোর্ডের চিঠি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারওয়ান বাজার এলাকা। এনইআইআর চালুর প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। এ সময় বন্ধ ছিল যান চলাচল। ভোগান্তির শিকার হন যাত্রী ও পথচারীরা। এনইআইআর চালুর প্রতিবাদ সহ কয়েকটি দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে আন্দোলন করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা অবস্থান নেন আশেপাশের গলি ও মার্কেটে। প্রায় 20 মিনিট পর আবারও হাতিরপুল সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা তাদের ধাওয়া দিলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি শান্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আবারও দুপক্ষে জড়িয়ে যায় সংঘর্ষে। রণক্ষেত্রে পরিণত হয় হাতিরপুল পান্থপথ ও কারওয়ান বাজার সড়ক। বেলা 11টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। থেমে থেমে চলে দুপুর 2:30 পর্যন্ত। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 57% ট্যাক্স ধরছে, আর এমনি 5% ট্যাক্স কোম্পানির লোকে। 57% ট্যাক্স যারা আমাদের মোবাইল যত আছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সব মোবাইল বন্ধ করে দিছে 1 তারিখ থেকে। রাত্রে কেন টিভি যাবে? রাত 4টা বাজে বাসায় টিভি যায়, 2টা বাজে টিভি যায়। আমরা কি দেশে নাগরিক না? আমাদের কি বউ বাচ্চা নাই? আমরা কি দোষ করছি? আপনি যে এনইআইআর সিস্টেমটা চালু করছেন, এই সিস্টেমটা 1 বছর ক্যাম্পেইন করেন, জনগণকে জানান। যদি জনগণ এটা অ্যাকসেপ্ট করে, আমাদের কোনো নাই, বাধা নাই। এরপর মোবাইল ফোন ব্যবসায়ীরা অবস্থান নেন হাতিরপুলের মোবাইল প্লাজার সামনে। সেখানে বিক্ষোভ করেন তারা। পাবলিকের কাছে আমাদেরকে সাজা রাখতে, আমরা নাকি ভাই তোরাই ফোন বিক্রি করি, অবৈধ বিক্রি করি, কোন বিক্রি করি। আমাদের একটা ফোনে নাকি 10,000 আইমি নাম্বার। জীবনেও না ভাই, আমাদের দোকানে একটা মোবাইলে আইমি নাম্বার আরেকটার সাথে মিলে না। সর্বোচ্চ মহল থেকে আমাদের আশ্বাস দেওয়ার পরেও 1 জানুয়ারি এরপর দিনই এই এনইআরআই সিস্টেম ইমপ্লিমেন্ট করে। এ সময় ব্যবসায়ীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান ডিএমপি রমনা জোনের ডিসি মাসুদ আলম। এটা সবাই বুঝবে, আপনাদের দাবি দেওয়া যদি ন্যায্য হয় সেটা অবশ্যই সরকার এটা বিবেচনা করবে। তো সেক্ষেত্রে আপনাদের এই যে দাবি দেওয়া যেগুলো আমরা শুনলাম, আমরা আমাদের লেভেল থেকে আমাদের যারা সিনিয়র আছে এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সর্বোচ্চ লেভেলের, সেখানে এই বিষয়গুলো আমরা উত্থাপন করব। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী 1 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এনইআইআর ব্যবস্থা। মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেটের IMEI নাম্বার জাতীয় ডাটাবেজে যুক্ত করার এই উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন, জনগণের তথ্য নিরাপদ করতে এনইআইআর এর ত্রুটি সংশোধনের কাজ চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন রবিবার সকালে পরিদর্শনের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বলেন, বাংলাদেশের ইতিহাসে 60% কাস্টমস ডিউটি কমানোর নজির নেই, তবুও একটি মহল হুমকি দিয়ে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলছে। 90 দিন পর ফোন ব্ল্যাকলিস্টিং শুরু হবে, ফলে এনইআইআর পুরোপুরি বাস্তবায়ন হলে ভোগান্তি কমে যাবে। এজন্য সরকার কারিগরি ও আইনি ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। তো আমরা আমাদের নাগরিকদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই যে আপনাদের তথ্য নিরাপদ আছে এবং এই ঘটনার মাধ্যমে
সাইবার স্পেস, কমিউনিকেশন স্পেস, ইন্টারনেটে আপনাদের যে অনিরাপত্তা, এই অনিরাপত্তা এবং অন্যান্য ধরনের প্রতারণা, জালিয়াতি, আর্থিক অপরাধ যে ঘটছে সিম কেন্দ্রিক বা ডিভাইস কেন্দ্রিক, অনিবন্ধিত ডিভাইস কেন্দ্রিক, এখান থেকে একটা মুক্তির পথ শুরু হলো। অন্যদিকে রাজধানীর ফার্মগেট এলাকায় প্রায় 4.5 ঘন্টা পর বেলা 2টায় সড়ক অবরোধ তুলে নেয় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ফলে ফার্মগেট মোড় সহ আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর ফলে গত ডিসেম্বরে কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে সকাল থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড় সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। রিপোর্ট করছেন গেলমান শফি। সকাল 9:30 থেকে সড়ক অবরোধের কারণে ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে অফিসগামী মানুষ সহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া ফার্মগেট মোড় সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত বছরের 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার 4 দিন পর 10 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই তার সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। শিক্ষার্থীরা জানান, দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। র্যাব, বিজিবি, ডিবি সবাই জানে যে কারা খুনি, তারা খুঁজে পাচ্ছে না। আমাদেরকে বলছে তারা খুঁজে পাচ্ছে না, অথচ তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। আমাদের কলেজে প্রচুর রাজনীতি, আমাদের কলেজের রাজনীতি বন্ধ করতে হবে। কলেজের ভিতরে রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। সাকিব হত্যায় যারা জড়িত, তাদের গ্রেফতার করে এবং তাদের যেই বিচারটা, সেই বিচারটা যেন তাদের করা হয়, এটাই আমাদের মূল দাবি। দীর্ঘ সময় সড়কে আটকে থাকার কারণে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। গাড়ি পাচ্ছে না, এর জন্য কষ্ট করে হেঁটে যাওয়া হচ্ছে, এটা আমাদের জন্য একটা দুর্ভোগ করতে হচ্ছে এই আর কি। আমাদের এটা তো আর আমরা জানতেছি, আমরা ব্যবসা করতে আসছি, আমরা দোকানে যাবো, দোকানে যেতে পারতেছি না, আমরা ঘরে নিয়েছি। সকাল 9টার দিকে বসে আছি, বিকালে এখন 12টা বাজতেছে। সিএনজিতে রোগী আছে, ইউজ করলাম, ওকে বললাম একটু যাবে লেগে, আমাকে যেতে দিল না, অনেকক্ষণ ধরে বসে রয়েছি আমরা। পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে, এতে পুলিশের কোনো গাফিলতি নেই। আমাদের জায়গা থেকে কিন্তু আমরা আন্তরিক, আমাদের জায়গা থেকে ডিবির পক্ষ থেকে কিন্তু আমরা আন্তরিক এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের দুটি টিম কিন্তু কাজ করছে এবং একই সাথে কিন্তু আমরা স্টুডেন্টদের সাথেও কিন্তু সরাসরি যোগাযোগ করছি, যাতে করে তারা তাদের তথ্যপত্রগুলো যেন আমাদের কাছে দিতে পারে। দুপুর 2টার দিকে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা। সেখান থেকে আন্দোলনকারীদের 6 সদস্যের একটি প্রতিনিধি দলকে পুলিশ সচিবালয়ে নিয়ে যায় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনার জন্য। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। অন্যদিকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে আগামীকাল থেকে। তফসিল অনুযায়ী সারা দেশে 300 আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত হবে। রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে যাচাই বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামীকাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 তারিখে। ইসির তথ্য অনুযায়ী ঢাকা মহানগরের 20টি সংসদীয় আসনে মোট 238 জন প্রার্থীর মধ্যে 163 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে 75 জনের। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে ঢাকা 13 ও 15 আসনে মোট 20টি মনোনয়নপত্রের মধ্যে 8টি বাতিল করা হয়েছে। এর মধ্যে 12টির বৈধতা পেয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। মনোনয়নপত্র বেসিক্যালি 1% ভোটারের গড়মিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের 3 বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্র সমূহ বাতিল করা হয়েছে। পাশাপাশি 2 জন প্রার্থীর দলীয় মনোনয়ন সঠিক না থাকার কারণেও বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে।
আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি জামায়াত মনোনীত প্রার্থী সহ অনেকেরই মনোনয়ন বাতিল করা হয়েছে। চট্টগ্রাম 9 আসনে জামাতে ইসলামের প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তবে তারা চাইলে আপিল করতে পারবেন। এদিকে ফেনী 1 আসনে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত রেখে বিকল্প প্রার্থী বিএনপির রফিকুল আলম মজনুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যাচাই বাছাইয়ের শেষ দিনে চট্টগ্রাম 9 আসনে 11 জন প্রার্থীর মধ্যে 7 জনের মনোনয়ন বৈধ ও 4 জনের বাতিল করা হয়। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া চট্টগ্রাম 8 ও 10 এই দুইটি সংসদীয় আসনে 22 প্রার্থীর মধ্যে 13 প্রার্থীর মনোনয়ন বৈধ এবং 7 জনের বাতিল করা হয়। চট্টগ্রাম 13, 14, 15 ও 16 সংসদীয় আসনে 29 প্রার্থীর মধ্যে 5 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রাম 13 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আলী আব্বাসের মনোনয়ন বাতিল হয়েছে। ঋণ খেলাপি হওয়ায় বাতিল হয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের মনোনয়ন। চট্টগ্রাম 14 আসনে 2 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে সিলেট 3 আসনে বিএনপির প্রার্থী প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা MM মালিক ও সিলেট 6 আসনের বিএনপি প্রার্থী ফয়সল চৌধুরীর স্থগিত রাখা মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে 2 প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন, পরে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফেনীর 3টি সংসদীয় আসন ফেনী 1, ফেনী 2 ও ফেনী 3-এ মনোনয়ন যাচাই বাছাই শেষে 22 প্রার্থীর মনোনয়ন বৈধ, 12 জনের বাতিল এবং বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়। ফেনী 1 আসনে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত রেখে বিএনপির বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফেনী 2 আসনে বিএনপির প্রার্থী ভিপি জয়নাল এবং ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও জামায়াতের ডাক্তার ফখরুদ্দিন মানিক সহ 7 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। খুলনা 6টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে 11 জনের প্রার্থিতা বাতিল হয়। বাতিল হওয়া প্রার্থীদের বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্র যাচাইয়ের শেষ দিনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 35 জনে। খুলনা রিটার্নিং কর্মকর্তা জানান, খুলনা 1 ও 3 আসন থেকে 3 জন করে, খুলনা 4 আসন থেকে 1 জন, খুলনা 5 ও 6 আসন থেকে 2 জন করে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। ফরিদপুর 1 আসনের প্রার্থীদের দাখিল করা কারো মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়নি। যাচাই বাছাইয়ে 15 জনের মধ্যে 7 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া 8 প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এই যাচাই বাছাই কার্যক্রম হয়। এ সময় সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া 4টি সংসদীয় আসনে 33 প্রার্থীর মধ্যে 6 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে জেলার 4টি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো 27 জন। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন যাচাই বাছাইয়ের পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। বাতিল হওয়াদের বেশিরভাগই বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। জামালপুর 5 সদর আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ 8 জনের মনোনয়ন বৈধ হয়েছে। এই আসনে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন খান সহ 4 জনের মনোনয়ন বাতিল করা হয়। জামালপুর 4 আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সহ 6 জনের মনোনয়ন বৈধ ও বাতিল করা হয় জাতীয় পার্টির 2 প্রার্থী সহ 3 জনের মনোনয়ন। শেষ দিনের ময়মনসিংহ 8, 9, 10 ও 11 এই 4টি আসনে এ পর্যন্ত 6 জনের মনোনয়ন বাতিল হয়। এর আগে গত 2 দিনে 11টি আসনের মধ্যে 7টি আসনে 16 জনের মনোনয়ন বাতিল ও 1 জনের মনোনয়ন স্থগিত করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশে IPL সম্প্রচার বন্ধে আইনের দিক সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ বিষয়ে তাদের চুপ থাকার সুযোগ নেই। সচিবালয়ে BSRF এর মতবিনিময় অনুষ্ঠানে উপদেষ্টা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার প্রশ্ন অবান্তর। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত।
সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় হয় তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। এ সময় তিনি গণভোটের পক্ষে সরকারের ন্যারেটিভ প্রচারে গণমাধ্যমের সহযোগিতা চান। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবও দেন উপদেষ্টা। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে, কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর প্রশ্ন। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে, কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের প্রসঙ্গে জানান সরকার বিষয়টি পর্যালোচনা করছে। দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন নির্বাচনের জন্য প্রশাসন সহ সবার প্রস্তুতি রয়েছে। জানান দেশে এই মুহূর্তে খাদ্য মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। সরকারের তরফ থেকে যে কমিটমেন্ট আছে, ফার্ম কমিটমেন্ট আছে যে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে হয় তার জন্য নিশ্চিত করার জন্য। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, বৈঠকের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। কনক, কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এসেছেন। তারা আমাদের সাথে কথা বলেছেন। তারপরেই 30 জন শীর্ষ ব্যবসায়ী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য বসেছেন। তো কি নিয়ে বসে, মূলত দেশের ব্যবসায়িক পরিস্থিতিগুলো নিয়েই হয়তো তারা কথা বলবেন। বৈঠক শেষে এসে যদি আমাদের সাথে তারা ব্রিফ করে তখন আমরা বিস্তারিত বলতে পারবো। তবে সাংবাদিক প্রতিনিধিরা যেটি জানিয়েছেন আমাদের সাথে এসে, তারা মূলত জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে একটি শোকসভা করবে। সেই শোকসভার আমন্ত্রণ জানাতে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তিনি সেই আমন্ত্রণ পত্রটি গ্রহণ করেছেন এবং সেই শোকসভাতে অংশগ্রহণ করবেন এমনটাও আশ্বস্ত করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এই সাংবাদিক নেতারা। তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে তারা এই শোকসভাটি আগামী 9 বা 10 জানুয়ারির মধ্যেই করবেন, কারণ 11 জানুয়ারি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে যাবেন নির্বাচনী প্রচারণার কাজে। সেক্ষেত্রে তাকে আর পাবেন না, এর মধ্যেই তারা করবেন এবং সেই শোকসভাতে তারেক রহমান অংশ নেবেন বলেও আশ্বস্ত করেছেন। এরপরেই মূলত ব্যবসায়িক প্রতিনিধিরা এখানে বৈঠকে বসেছেন। আমরা যতটুকু জেনেছি যে দেশের শীর্ষস্থানীয় 30 জন ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা এখানে এসেছেন। মূলত তারা দেশের সার্বিক ব্যবসা বাণিজ্যের যে সার্বিক বিষয়গুলো সেগুলো তিনি তার সাথে জনাব তারেক রহমানের সাথে শেয়ার করবেন। তারা বের হয়ে আসলে যদি বিস্তারিত আমাদেরকে জানান তবেই আমরা আপনাকে পরবর্তী নিউজের মধ্যে জানাতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে, তারা আজকে বেলা 11:30টার পর থেকে তারেক রহমান গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন। বিকেল পর্যন্ত খুব বেশি দলীয় নেতাকর্মীরা আসেনি, 2-1 জন এসেছে, একান্ত ব্যক্তিগতভাবে এসেছেন। আর বিকেল
ছেলে একজন এসেছেন, সেটি হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসেছেন। তিনি এসে তার সাথে আগামী নির্বাচনের বিষয়ে কথা বলেছেন এবং তিনি শোক বইতে স্বাক্ষর করেছেন। তিনি তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান তাকে যে বিষয়টি জানিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে এই আগামী নির্বাচনে যাতে কোনো বিভাজন না হয়, মত পার্থক্য থাকলেও যাতে দেশের সাথে যাতে সবাই একসাথে কাজ করে, সেই অনুরোধটা। মৃত্যুর পঞ্চম দিনেও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে অসংখ্য মানুষের শ্রদ্ধা, দোয়া ও জিয়ারত করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও। দীর্ঘদিন নির্যাতন সয়ে দেশের প্রতি তার অঙ্গীকারের কথা সমাধিতে আসা মানুষের মুখে মুখে। মেজবা রহমানের রিপোর্ট। বেলা বাড়ার সঙ্গে রবিবারও সাধারণ মানুষের পদচারণায় ভরে উঠতে থাকে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মোনাজাত করা মানুষের কাছে। জানাজায় অংশ নিতে না পারলেও কবর জিয়ারতের মাধ্যমে শোক জানানোর চেষ্টা অনেকের। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি। আমি আসছি এখানে খালেদা জিয়ার লাস্ট রেসপেক্ট দিতে। একজন ইম্পর্টেন্ট মানুষ ছিল দেশে, প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার আমাদের দেশে। ওনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, উনি আমাদের জন্য যা করেছেন। সো সেই জন্যই আমরা সুযোগ খুঁজছিলাম কখন আসতে পারি ওনার রুহের মাগফিরাতের জন্য। উনি অনেক যুদ্ধ করে যেখানে আসছেন এবং দেশের জন্য উনি যেভাবে ত্যাগ করে গেছেন, এটা সত্যি ইন্সপায়ারিং আমাদের জন্য, এবং আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমার মার লাগে আমি নিবানিয়া আমার মারে বাংলাদেশ না হয়েছি, মার মুখি দেখলাম না। খালেদা জিয়ার মৃত্যুতে গোটা দেশ নয়, পুরো এশিয়াতে একজন নারী নেতৃত্ব হারিয়েছেন বলে জানান সমাধিস্থলে আসা অনেকেই। বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরাও। এই শোককে শক্তিতে রূপান্তর করে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচনের জন্য আমরা জনগণকে সাথে নিয়ে যেন একটি সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, যেটার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, সেই অর্জনটা আমরা তুলতে যাচ্ছি। ছেলে মেয়েদেরকে, বোনদেরকে নিয়ে ওরা দেখতে চায় যে মা কোথায় শুয়ে আছে চিরনিদ্রা। আজীবনের জন্য মা না ফেরার দেশে চলে গেছেন, তাই আমরা একটু আসি। সমাধিস্থলে মানুষের ভিড় বলে দিচ্ছে সময় গড়লেও মানুষের হৃদয় অম্লান হয়ে থাকবে খালেদা জিয়ার স্মৃতি। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। দু একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সিলেট থেকেই এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন নিয়ে মিডিয়ার আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কাবোধ করে না বলেও জানান তিনি। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে। মির্জা ফখরুল আরও বলেছেন, মবক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়, এটা থেকে বের হতে হবে। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত সফরে সিলেটে যান। বাদ আসর তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে নামাজ আদায় করেন এবং মাজার জিয়ারত করেন। তিনি মাজারে ফাতেহা পাঠ এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও শোক বই খোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের শোকসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বর্তমান ভিসি সহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM-A ফয়েজ সহ শিক্ষাবিদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। শোক বইতে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। এছাড়াও প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর M জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যবৃন্দ, সাবেক প্রো উপাচার্যবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ এবং বিশিষ্ট শিক্ষাবিদগণ বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইতে স্বাক্ষর করেছেন। আগামী 6 জানুয়ারি পর্যন্ত এই শোক বইয়ে স্বাক্ষর করা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই শোক বই প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরীর ভার্চুয়াল ক্লাসরুমে রাখা হয়েছে।
সরবরাহ ঘাটতির কারণে বাজারে এলপিজি বা সিলিন্ডার গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এই সংকট দীর্ঘমেয়াদী হতে পারে বলেও শঙ্কা ব্যবসায়ীদের। অন্যদিকে এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াবের সভাপতি হুমায়ুন রশিদ খান জানিয়েছেন, জাহাজের ওপর নিষেধাজ্ঞা থাকায় সাময়িক সংকট তৈরি হয়েছে। বলেন, আগামী 15 দিনের মধ্যে এলপিজির সরবরাহের সংকট থাকবে না। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ অস্বীকারও করেন তিনি। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। বাজারে হঠাৎ করেই সংকট তৈরি হয়েছে তরল সিলিন্ডার গ্যাস এলপিজির। বাড়তি দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার। ডিস্ট্রিবিউটররা বলছেন, চাহিদার সাথে সরবরাহের ব্যাপক ঘাটতি রয়েছে, ফলে ক্রেতাদের সিলিন্ডার সরবরাহ করা যাচ্ছে না। তবে উৎপাদনকারীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির সংকট রয়েছে, সেটির প্রভাব পড়েছে অভ্যন্তরীণ বাজারে। আমাদের যেসব জাহাজে করে এলপিজি আসে, সেসব জাহাজের কিছু জাহাজ স্যাংশনের আওতায় আসাতে সরবরাহ বিঘ্নিত, গ্লোবাল সাপ্লাই চেনের একটা এফেক্ট এসছে। তবে এটা বেশি দিন থাকবে না। আমরা আশা করছি এটা খুব শীঘ্রই একটা সমাধান হবে। 10-15 দিনের মধ্যেই সরবরাহ আবার আগের স্টেজে চলে যাবে বলে আমাদের বিশ্বাস। বর্তমান যে ক্রাইসিসটা ঠিক হয়েছে, এটা আমি মনে করব কোম্পানিদের যেমন গাফিলতি আছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয়েরও গাফিলতি আছে। কারণ দেশে পর্যাপ্ত রিজার্ভ থাকা অবস্থায় প্রোডাক্ট আনা উচিত ছিল, তারা সেই কাজটা করে নাই। আরেকটা কারণ হলো 30টা জাহাজ কোম্পানির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিছে, সেটাও একটা কারণ। আর আমাকে বাংলাদেশে যারা আমরা যতটুকু জানতে পারছি ভাই আরামকোর ডিস্ট্রিবিউটর না হওয়ার কারণে অনেক কোম্পানি বর্তমানে আরামকোর কাছে যাই আর মাল আনতে পারতেছে না। যারা আরামকোর সাথে 4-5টা কোম্পানির কাছে মাল আছে, তারা মোটামুটি আরামকো থেকেও মাল আনতো, বাইরের থেকেও মাল আনতো। তারা আরামকো থেকে সীমিত মাল পাওয়ার কারণেই গ্যাসেরটা এই সংকট, বাকি কোম্পানিগুলো পাচ্ছে না। আপনি জানেন 30টা কোম্পানি বাংলাদেশে এলপিজি বোটলিং করে। চাহিদা ও সরবরাহের ঘাটতি থাকায় দাম বাড়তি রাখতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। বলেন, সরবরাহ স্বাভাবিক না হলে দাম আরও বাড়তে পারে। তবে লোয়াব সহসভাপতির দাবি, কারসাজি করে দাম বাড়ানোর সুযোগ নেই। যারা বটলার অথরাইজড লাইসেন্সি, তাদের দাম বাড়ানোর কোনো স্কোপ নাই, কোনো অপরচুনিটিস নাই। এটা প্রি ডিটারমাইন্ড প্রাইসে পাবলিক হিয়ারিং এর মাধ্যমে বিআরসি এই প্রাইসটা নির্ধারণ করে থাকে এবং প্রত্যেকটা বটলার ওই একই প্রাইসে দিতে বাধ্য। প্রোডাক্ট না থাকার কারণে দামটা বাড়ছে, এক চাহিদা বেড়ে গেছে অতিরঞ্জিত। আর তিতাস যারা ব্যবহার করে ন্যাচারাল গ্যাসের কাস্টমার, তারা কিন্তু গ্যাস পাচ্ছে না, তারাও এলপিজির দিকে ঝুঁকছে। চাহিদা এখন ডবল হয়ে গেল না, তো আমরা কি করব? বাংলাদেশে তো ইতিহাস আছে, 30 টাকার পানি বিমান দুর্ঘটনার দিন 600 টাকা বিক্রি হয়েছে। তো এইটুক সুবিধা তো নিবে। এদিকে এলপিজির দাম নির্ধারণ করলেও বাজার মনিটরিং এর সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিআরসি। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। উগ্র রাজনৈতিক সাম্প্রদায়িকতার কারণে মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিষিদ্ধ করায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বোর্ড। শনিবার আইপিএলে মোস্তাফিজের সাথে চুক্তি বাতিল করতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের ধর্মীয় নেতা ও ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আইপিএলে মোস্তাফিজকে বয়কটের ডাক দিলে নাইট রাইডার্স কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেয় বিসিসিআই। কিন্তু বিষয়টিকে সহজভাবে নেয়নি বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনার পর 17 জন বোর্ড পরিচালকের সভায় বসেন। দেশের ক্রিকেটারদের মর্যাদা ও ভারতে উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে এই বিষয়ে কঠোর অবস্থান নিতে বাধ্য হয় বিসিবি। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচই হওয়ার কথা ভারতে। সূচি অনুযায়ী 3টি ম্যাচ হওয়ার কথা রয়েছে কলকাতায়, শেষ ম্যাচটির ভেন্যু মুম্বাই। কিন্তু সরকার ও বোর্ড পরিচালকরা মনে করছেন, ভারতে উগ্র সাম্প্রদায়িকতা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেখানে ক্রিকেটারদের নিরাপত্তার শঙ্কা থেকেই যাচ্ছে। আইসিসিকে বিষয়টি জানিয়ে মেইল করেছে বিসিবি। তবে আইসিসি থেকে এখনও কোনো জবাব না আসলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন, তাই বিসিবির এই খামখেয়ালিপনা অনুরোধ রাখা সম্ভব নয়। নির্বাচনী বাধা পার হতেই জামায়াতের সাথে জোট করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। একই সাথে বলেছেন, জামায়াতের নেতৃত্বাধীন জোটে এনসিপির অংশগ্রহণকে ইতিবাচকভাবে নিয়েছে জনগণ। এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দলের মার্কিন দূতাবাসে গিয়ে আলোচনার পর বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সময় এনসিপির আখতার হোসেন জানিয়েছেন, জামাতের সাথে জোট যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবেই দেখছে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যে কোনো সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে বলেও জানান তিনি। তাদের সাথে আলোচনায়
উঠে আসে নির্বাচনের প্রস্তুতি সহ বিভিন্ন আশঙ্কার কথা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান এনসিপির এই নেতা। ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণকে পতিত ফ্যাসিস্টের এজেন্সির খেলা বলেও মন্তব্য করেছেন তিনি। এর আগে দুপুরে এনসিপির 4 সদস্যের মার্কিন দূতাবাসে গিয়ে সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। আজ বেলা 12টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল লতিফ বাচ্চু 1942 সালের 9 জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তার ক্যারিয়ার শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে। কাজ করেছেন আলোর পিপাসা, আগন্তুক ও দর্পচূর্ণ সিনেমায়। 1968 সালে রূপকুমারী সিনেমার মাধ্যমে এককভাবে কাজ শুরু করেন তিনি। স্বাধীনতার পর অবুঝ মন সিনেমায় কাজ করে চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে। পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য সিনেমা ছিল বলবান, জাদুরবাসী, দীপকন্যা, নতুন বউ, মিস্টার মাওলা ও প্রতারক। ক্যারিয়ারের নানা অর্জনের মধ্যে বাদশাহ ছাড়াও তিনি ফজলুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি ছিলেন আব্দুল লতিফ বাচ্চু। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাজধানীতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। এনইআইআর এর ত্রুটি সংশোধন চলছে জানিয়েছেন ফয়েজ আহমেদ। ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, ইসিতে আপিল করা যাবে কাল থেকে। আওয়ামী লীগের নির্বাচনে আসার প্রশ্ন অবান্তর বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। সরবরাহ ঘাটতির কারণে বাজারে এলপিজির সংকট দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। 15 দিনের মধ্যে সংকট অবসানের আশা এলপিজি অপারেটরদের। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনে আইসিসিকে বোর্ডের চিঠি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।